একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা হচ্ছে যে এ বি সি বিন্দুতে মোট শক্তি একই কিনা। তাহলে এখানে বিন্দু কয়টা? বিন্দু হচ্ছে তিনটা, একটা এ বিন্দু, একটা বি বিন্দু, একটা সি বিন্দু। তিন বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই কিনা, অথবা এখানে বলতে পারে যে তিন বিন্দুতে যান্ত্রিক শক্তির পরিমাণ একই কিনা। যান্ত্রিক শক্তি মূলত হচ্ছে দুই প্রকার, বা এই যে শক্তি, এই শক্তি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বিভব শক্তি, আর একটা হলো গতি শক্তি। এটা হচ্ছে বিভব শক্তি, আর দুই নম্বর হচ্ছে গতি শক্তি। তাহলে আমাদের হচ্ছে মূলত হচ্ছে তিনটা, এই যে দুইটা বিন্দুতেই, মানে এ বিন্দুতে একবার বিভব শক্তি গতি শক্তি, বি বিন্দুতে একবার বিভব শক্তি গতি শক্তি, সি বিন্দুতে একবার বিভব শক্তি গতি শক্তি কাজ করে। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এই জায়গায় হচ্ছে দুইটা শক্তি আছে, একটা আছে গতি শক্তি বিভব শক্তি ইপি, আর একটা আছে গতি শক্তি ইপি। আবার ঠিক দুই নম্বর যে বিন্দুটা, এটাতেও একটা বিভব শক্তি আছে, একটা গতি শক্তি আছে। ঠিক তিন নম্বরটাতেও একটা বিভব শক্তি আছে, একটা গতি শক্তি আছে। আমাদের তিন বিন্দুতেই বিভব শক্তি এবং গতি শক্তি বের করতে হবে। তাহলে আমরা অ্যানসার হিসেবে প্রথমত অ্যানসার যে প্রথমত বের করলাম যে এ বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে বিভব শক্তি। আচ্ছা, এই বিন্দুতে বিভব শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? বিভব শক্তিকে প্রকাশ করা হয় mgh দ্বারা। তাহলে mg এবং h, তাহলে বিভব শক্তি EP সমান হচ্ছে mgh। এই যে h টা কোনটা? মনে রাখবে যে বিভব শক্তি সর্বোচ্চ উচ্চতা থেকে সর্বনিম্ন পর্যন্ত আসে। তাহলে মোট যে উচ্চতা সেটা হচ্ছে h। তাহলে h হচ্ছে উপর থেকে নিচের দিকের যে মান পুরোটা, এই h তো দেওয়া আছে, h এর মানটা প্রশ্নে দেওয়া থাকে। আমি তো এটার প্রকৃতি অ্যানসার এখন করে দেখাইছি। এখানে আমরা কোনো মান ধরে নিই, যেমন কোনো এখানে ভরের মান নাই, উচ্চতার মান নাই, ঠিক এরকম এখানে ওইরকম আমরা একটা প্রকৃতি অ্যানসার বের করেছি যে এরকম করে অ্যানসারগুলো হবে। এটা মূলত হচ্ছে যে বিভব শক্তির মানটা বের করবো এটা দিয়ে, যদি mgh এর মান দেওয়া থাকে মান বের করা যাবে। এবার হচ্ছে এ বিন্দুতে হচ্ছে গতি শক্তি। এ বিন্দুতে গতি শক্তি E কে সমান লেখা যায় হচ্ছে হাফ mv স্কয়ার। তাহলে দেখো যে এ বিন্দুতে যদি গতি শক্তি হয়, উপরের দিকে আর যাওয়ার কোনো জায়গা নেই, বা উপরের দিকে উচ্চতা দেওয়া নেই। তাহলে ভির মান যদি আমরা নির্ণয় করি, এখানে যদি ভির মান নির্ণয় করি, এখন ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g h। তাহলে h এর মান মনে করে এখানে নাই, এ থেকে উপরের দিকে যাওয়া যায় না, মানে ভির মান 0। ভির মান যদি 0 হয় তাহলে এটা হচ্ছে 0 যদি। তাহলে হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে E সমান কি লেখা যাবে? EA সমান EP প্লাস হচ্ছে EK, এটা একটা মান। এবার আসো বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি, তাহলে এই বিন্দুতে বিভব শক্তি মানে আমরা বলছি যে বি বিন্দু যেটা আছে, এই বি বিন্দুটাতে বিভব শক্তি নির্ণয় করতে চাচ্ছি। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি সমান লেখা যাবে কি? বি বিন্দুতে বিভব শক্তি সমান লেখা যাবে EP সমান লেখা যাবে হচ্ছে mg। এখন দেখো mg আমরা জানি h, mg সমান কি জানি? mgh। কিন্তু বি বিন্দুতে বিভব শক্তি কোন দিকে কাজ করে? বিভব শক্তি কাজ করে হচ্ছে নিচের দিকে। বিভব শক্তি কোন দিকে কাজ করে? বিভব শক্তিটা কাজ করে এই যে এই জায়গা থেকে নিচের দিকে। নিচের দিকের উচ্চতাটা কি আমরা জানি না? এই উচ্চতাটাকে ধরে নিলাম আমরা হচ্ছে x, আর উপরের দিকে যে উচ্চতাটা এটা হচ্ছে মোটটা হচ্ছে h। তাহলে h মাইনাস x এই মানটাকে আমরা ধরে নিলাম। তাহলে সর্বোচ্চ যে মান সেটা হচ্ছে h, নিচেরটাকে ধরে নিলাম হচ্ছে x, আর উপরেরটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে x টাকে বিয়োগ করে দিচ্ছি। তার মানে এ বিন্দুতে বিভব শক্তি যদি নির্ণয় করি, তাহলে x টা এখানে হচ্ছে নিচের দিকে যেহেতু, তাহলে mgx এর একটা মান নির্ণয় করব। এবার গতি শক্তি, তাহলে হচ্ছে বি বিন্দুতে হচ্ছে গতি শক্তি E কে সমান হাফ mv স্কয়ার। এবার প্রশ্ন হলো v স্কয়ার এর মান নাই, তাহলে এখন v সমান v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2g h লিখতে পাই আমরা মূলত h। কিন্তু দেখো বি বিন্দুতে গতি শক্তি উপরের দিকে কাজ করে, তাহলে উপরের উচ্চতাটা কত? h - x, তাহলে mgh - x, এটা হচ্ছে তার গতি শক্তির মান।
এবার যদি এই জায়গা থেকে আমরা ভি মানটা নির্ণয় করার পর দেখো ইউ এর মান যদি 0 হয় তাহলে ভি স্কয়ার সমান লেখা যায় বা যে 2g h মাইনাস হচ্ছে h। তাহলে এখান থেকে আমরা মানটা নির্ণয় করব। এই যে ভি মানটা যদি এখানে বসে দেই তাহলে এখানে গতিশক্তির মানটা পাওয়া যাবে। তাহলে এইখানে একটা গতিশক্তির মান পাওয়া যাবে। ঠিক, তাহলে এই ঠিক একই ভাবে ভি বিন্দুতে হচ্ছে মোট শক্তি, ভি বিন্দুতে মোট শক্তি। আচ্ছা, মোট শক্তি সমান কি লেখা যাবে? ইবি। ইবি সমান লেখা যাবে ইপি প্লাস হচ্ছে ইকে। এরকম করে অ্যানসার বের করব। এবার হচ্ছে সি বিন্দুতে বিভব শক্তিকে প্রকাশ করা হয় ইপি দ্বারা। ইপি সমান লেখা যাবে এম জি এইচ। এইচ কেন? দেখো সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি নিচে দিকে কাজ করে, তাই এখান থেকে আর নিচের দিকে যাওয়া যায় না। তার মানে এখানে এম জি এইচ এর মানটা হচ্ছে 0। এবার সি বিন্দুতে গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এইখানে দেখো ভি স্কয়ার এর মান নাই আছে, তাহলে এখন লেখা যাবে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2g। এখন এইচ বলতে কোনটাকে আমরা বুঝবো? এই নিচ থেকে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি উঠতে পারে, তাহলে mg এইচ। এখান থেকে আছে ভি মান বের করে এখানে বিভব শক্তির মান বের করব, এখান থেকে একটা মান পাওয়া যাবে। তাহলে সি বিন্দুতে নির্ণয় করা হবে মোট শক্তি। সি বিন্দুতে মোট শক্তি সি বিন্দুতে মোট শক্তি যদি হয়, সি বিন্দুতে মোট শক্তি, তাহলে ইসি সমান লেখা যাবে ইপি প্লাস হচ্ছে ইকি এর মান নির্ণয় করব। তাহলে দেখো এই সি বিন্দুতে একটা মোট শক্তি পাইছি, একটা পাইছি বি বিন্দুতে মোট শক্তি, এই যে একটা বি বিন্দুতে মোট শক্তি, আর একটা পাইছি এ বিন্দুতে মোট শক্তি। এই মোট শক্তির পরিমাণগুলো যদি একই হয় তাহলে আমরা বলতে পারবো যে ওই মোট শক্তির পরিমাণ একই হবে। এই যে লিখছি এ বি সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই, তাহলে আমরা লিখে দেবো যদি সমান হয় মনে করে এরকম অতএব এ ই এ তারপর হচ্ছে ই বি তারপর হচ্ছে ই সি বিন্দুতে শক্তির মান একই, তাই শক্তির সংরক্ষণশীলতার নীতি মানবে বা একই হবে। তাই শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করবে। এরকম করে লেখা যাবে। তার মানে মূলত কাজ হচ্ছে আমাদের যে এরকম প্রশ্ন আসে আমরা 3 বিন্দুতে আলাদা আলাদা করে বিভব শক্তি গতিশক্তি নির্ণয় করব। নির্ণয় করার পর 3 বিন্দুতে যদি মোট শক্তির পরিমাণটা একই হয় তাহলে আমরা বলতে পাবো যে 3 বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই, অথবা হচ্ছে যে যান্ত্রিক শক্তির পরিমাণ একই, অথবা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতিকে